স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে সোমবার। শহীদদের নিয়ে এমন কোনো কথা বলেননি তিনি, দাবি বিএনপির। চট্টগ্রামে মেয়রের আশ্বাসের পরও ফের আন্দোলনে না যাওয়ার প্রতিশ্রুতি দেননি চিকিৎসকরা। ঘোষণা দিলেন ধর্মঘট স্থগিতের, রোগীদের সীমাহীন দুর্ভোগ। বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখনই, বললেন প্রধানমন্ত্রী। মধ্যম আয়ের দেশে পরিণত করতে সবার সহযোগিতা আহ্বান। সহিংসতা, অশ্লীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সহযোগিতা করবে ফেসবুক, গুগল, ইউটিউব। সিঙ্গাপুরে বৈঠক শেষে দেশে ফিরে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এবং তুষার ঝড় কিছুটা বন্ধ হলেও যুক্তরাষ্ট্রের 11টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা বহাল, এ পর্যন্ত 18 জনের মৃত্যু। প্রবাসী সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে মামলার অনুমোদন পাওয়া আইনজীবী জানিয়েছেন, সোমবার বেগম জিয়ার বিরুদ্ধে মামলাটি করবেন তারা। এদিকে বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের দাবি, শহীদদের নিয়ে রাষ্ট্রদ্রোহ হওয়ার মতো কোনো কথা বলেননি বেগম জিয়া। আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে। গত বছরের 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যের প্রতিবাদ আসে বিভিন্ন মহল থেকে। এর পরপরই বক্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বেগম জিয়াকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বেগম জিয়া এ নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। রোববার এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলার একজনে করেছে বলে আমি শুনেছি। এখন আমরা সেই বিষয়ে আমাদের মন্ত্রণালয়ে আসছিল, আমরা তার একটা গাইডলাইন দিয়ে দিয়েছি। অনুমোদন পেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজউদ্দিন মেহেদী জানিয়েছেন, সোমবার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলাটি দায়ের করবেন তারা। মুক্তিযুদ্ধের শহীদদের তিনি অপমান করেছেন, সে কারণেই তার অপরাধ রাষ্ট্রদ্রোহী অপরাধের শামিল। যদিও বেগম জিয়ার আইনজীবীর দাবি, রাষ্ট্রদ্রোহ হয় শহীদদের নিয়ে এমন কোনো বক্তব্য সেদিন দেয়া হয়নি। এই বক্তব্য রাষ্ট্রদ্রোহী যে আইনের যে সংজ্ঞা রয়েছে তাতে আসে না। এটা একটা ভুল ধারণার উপরে এই মামলাটি করা হয়েছে এবং সরকারও আবেগে বশবর্তী হয়ে এই মামলা করার একটা অনুমতি দিয়েছেন। বেগম জিয়ার পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার দুপুরে বনানী কবরস্থানে যান বেগম জিয়া। সেখানে প্রায় পৌনে 1 ঘন্টা অবস্থান করে দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন তিনি। এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন বেগম জিয়া। এ সময় বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। এর আগে কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। তারা কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মির্জা ফখরুল। জনাব আরাফাত রহমান রাজনীতি করতেন না, কিন্তু তিনি জনগণের মধ্যে যে কত জনপ্রিয় ছিলেন তা তার জানাজার সময় প্রমাণিত হয়েছে। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং দেশনেত্রী খালেদা জিয়ার যে পরিবার, সেই পরিবার বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির যে পতাকা তাকে ধারণ করে এবং বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার ভরসার স্থল হচ্ছে তারাই। বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নিতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময়। বাস্তব ভিত্তিক বিনিয়োগে সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
from 4,900 megawatts. ঢাকায় 2 দিনের এই বিনিয়োগ সম্মেলনে দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং বিশ্বের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন। বলেন, বিশ্বব্যাপী চরম অনিশ্চয়তা এবং উন্নত দেশগুলোর মন্দা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সামনের দিকে এগিয়ে নিতে পেরেছে। আজকের যে বাংলাদেশ তা অর্ধ দশক আগের বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। আমাদের বাজেটের আকারও প্রায় 5 গুণের মতো বৃদ্ধি পেয়েছে। আমাদের রিজার্ভ বেড়েছে। বাংলাদেশের অর্থনীতি এখন জিডিপির ভিত্তিতে বিশ্বের 45তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে 33তম স্থান অধিকার করে রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াই এখন বিশ্ববাসীর কাছে প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি বলেন, একসঙ্গে কাজ করতে পারলে এই অঞ্চলের দেশগুলোকে আর গরিব মানুষের সমিতি বলার সুযোগ থাকবে না। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এ বিশ্ব একদিন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে, এ বিশ্বাস আমার রয়েছে। তবে বিশ্বকে করতে না পারলেও এই অঞ্চলকে করতে পারবো, দক্ষিণ এশিয়াকে করতে পারবো, সে বিশ্বাস আমরা রাখি। দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদের বাস্তবভিত্তিক বিনিয়োগ প্রস্তাবনা বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। আপনাদের বিনিয়োগের সর্বোত্তম মুনাফা অর্জনই হচ্ছে আমাদের কাম্য। বাংলাদেশে আপনাদের বিনিয়োগের সুরক্ষা ও বৃদ্ধি সুনিশ্চিত। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের 100টি ইকোনমিক জোনের 30টির স্থান নির্বাচন করা হয়েছে। 10টির ভিত্তি স্থাপন করা হবে আগামী মাসে, যেখানে বিনিয়োগকারীরা পাবেন বিপুল যুবশক্তি, বিশাল বাজার আর উন্নত যোগাযোগ ব্যবস্থা। সরকারের পক্ষ থেকে আমরা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করব। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি মেয়রের 7 দিনে মীমাংসা করার আশ্বাসে আন্দোলন থেকে আপাতত সরে এলেন চিকিৎসকরা। ঘোষণা দিলেন ধর্মঘট স্থগিতের। রোববার আয়োজিত চিকিৎসক সমাবেশে সিটি মেয়র আজম নাসিরের আশ্বাসের প্রেক্ষিতে চিকিৎসকরা এই ঘোষণা দেন। তবে রোগী ও স্বজনদের মধ্যে এখন রয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। তারা গণমাধ্যমের কাছে শোনালেন গত 5 দিনের সীমাহীন দুর্ভোগের কথা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চিকিৎসকরা ধর্মঘট স্থগিত করতে যাচ্ছেন, তার আভাস পাওয়া যাচ্ছিল আগেই, কিন্তু কিভাবে ধর্মঘট স্থগিত করবেন তা নিয়ে ছিল কিছুটা জটিলতা। শেষ পর্যন্ত জনগণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে চট্টগ্রাম প্রেস ক্লাব। শনিবার রাতে প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে বসেন চিকিৎসকরা। শেষ পর্যায়ে সম্মানজনক সমাপ্তির জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে আয়োজন করা হয় চিকিৎসক সমাবেশ। সেখানে সিটি মেয়রের আশ্বাসে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন বিএমএ সভাপতি। বিষয়টা বিবেচনা করে একবারের জন্য হয়তো সুযোগ দেন, আপনাদের যে ধর্মঘটটা স্থগিত রাখেন, এবং তারপর বিষয়টা আমি দেখছি এবং দ্রুত কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ এটা চূড়ান্ত নিষ্পত্তি হবে। নগর পিতা আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং আমাদের পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যাদের ভুল বোঝাবুঝিতে একটা সমাধানে আসবেন, ওনার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আমাদের জনগণের কথা বিবেচনা করে আমাদের যে কর্মসূচি ছিল এটা আমরা স্থগিত করেছি। অনেকটা হঠাৎ করে 5 দিন আগে এই ধর্মঘটের ডাক দিয়েছিল বিএমএ। অপারেশনের সময় এক প্রসূতি মায়ের মৃত্যু সহ 2টি ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে 3 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে মামলা প্রত্যাহারের দাবিতে ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তি পোহাতে হয় চট্টগ্রাম এবং তার আশপাশের জেলা ও উপজেলার রোগীদের। 3-4 বার আসছি এখানে, তো ওনারা বলে দেবে না দাম লাগবে বন্ধ। ব্রেন স্ট্রোক আর হার্ট স্ট্রোক, দুটোই স্ট্রোকের রোগী যদি এভাবে ভুগে তাহলে তো মরে যাবে। এটা মরণ ছাড়া তো আর কোনো পথ নাই আমাদের। 3 দিনের চিকিৎসা ভিসা নিয়ে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের ও চিকিৎসকদের এই ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়। ডাক্তারের সঙ্গে দেখা করতে পারছি না, এতে সমস্যা আরো বাড়ছে। আমি এখানে এসেছি বেশ কদিন হলো, কিন্তু এখনো চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারিনি। কিন্তু বিএমএ নেতারা বলছেন ভিন্ন কথা। এই 5 দিনেরটা আমার মনে হচ্ছে আমরা মেজর কোনো যেটা কষ্ট হয়েছে অনেকের, কিন্তু আমরা সরকারিভাবে যে প্রতিষ্ঠানগুলি বন্ধ রেখেছি, প্রাইভেট মেডিকেল যেভাবে খোলা রেখেছি। সরকারি চিকিৎসা কেন্দ্রের অভাবে শুধুমাত্র নগরীতেই গড়ে উঠেছে অন্তত 1000 ছোট বড় ক্লিনিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরো থাকছে।
প্রতি বছর দেশে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 13,000 নারী। পরীক্ষা নিরীক্ষার বাইরে থেকে যাচ্ছে আরও 91%। এবং দুদফা জানাজা শেষে সাংবাদিক আলতাফ মাহমুদের লাশ নেওয়া হয়েছে পটুয়াখালীর গলাচিপায়। বাবার কবরের পাশে দাফন সোমবার। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন। প্রচণ্ড শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরে প্রচণ্ড শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট চালিয়ে সড়কে যানবাহন চলাচল করছে। শীত উপেক্ষা করেই কর্মস্থলে ছুটছে কর্মজীবী মানুষ। চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে, তারপরে চলাফেরা তো করতে হবে, প্রতিদিন কর্মে যেতে হয়। আসলে আমরা তো কর্ম করি, ঠান্ডার সাথে আমাকে যুদ্ধ করে চলতে হয়। ঠান্ডায় ঘরতে বেরোতে পারছি না, কাজ কাম ঠিক মতো করতে পারছি না। রাজশাহীতে গত দুদিনের চেয়ে তাপমাত্রা আরও কমেছে। প্রচণ্ড ঠান্ডায় ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঠান্ডার জন্য কাজ কাম করতে পারছি না ভাই, কি করে পেটের দোকান আসতেছে ভাই। কাপড় চোপড় এত পরে আছে, তাও শীত দিচ্ছে না, এত শীত পড়ছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শীতে রাস্তাঘাটে কমে গেছে মানুষের আনাগোনা। খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। প্রচন্ড হচ্ছে ঠান্ডা, ঠান্ডার কারণে আমরা কোনো কাজ কাম করতে পারছি না, বেড়াতেও পারছি না। জায়গায় কাজ কাম করি যে আমাদের নিয়ে আনবে, তাও যেতে পারছে না, অসুখ বিসুখে ভুগছে। কুড়িগ্রামের শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। এসব রোগ থেকে বাঁচতে নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমার বাচ্চা নিউমোনিয়া, নিউমোনিয়ার জন্য এখানে নিয়ে আসছে। এখানে বাচ্চা 4 দিন ধরে এখানে নয় নিউমোনিয়া হচ্ছে। কনকনে ঠান্ডা শীতের বাতাসে যেন বাইরে শিশুরা অথবা বয়োবৃদ্ধরা বেশিক্ষণ না থাকে, কারণ এই শীতের বাতাসেই আমাদের শ্বাসতন্ত্রের যে প্রদাহ এবং অন্যান্য সংকোচনটা বেড়ে যায়, ফলে শিশুরা এবং বয়োবৃদ্ধরা শ্বাসজনিত রোগে ভোগে। নাটোরেও জেগে বসেছে শীত। কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এছাড়া রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, পাবনা, লালমনিরহাট, ভোলা, নীলফামারী, ঠাকুরগাঁও ও গাইবান্ধায় প্রচণ্ড শীত ও হিমেল হাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ইসমাত জাহান, সময় সংবাদ। প্রবল তুষার ঝড়ের দ্বিতীয় দিনে নিউ ইয়র্কে হাইপোথার্মিয়ায় 3 জন সহ যুক্তরাষ্ট্রে পর্যন্ত 18 জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশো মানুষ। নিউ ইয়র্কে বর্তমানে তুষারপাত বন্ধ হলেও 11টি অঙ্গরাজ্যে এখনও জরুরি অবস্থা বহাল রয়েছে। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি জানতে আমরা স্কাইপে যোগাযোগ করেছিলাম আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিস্তুর সাথে। তিনি জানিয়েছেন আমাদের বিস্তারিত। নিউ ইয়র্ক সহ সারা যুক্তরাষ্ট্রেই তুষার ঝড় বন্ধ হয়েছে। রোববার ভোর থেকেই আসলে এই তুষার ঝড় বন্ধ হয়েছে। তবে নিউ ইয়র্কে সর্বশেষ সেন্ট্রাল পার্কে তুষারপাতের মাত্রা 26.9 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়া জেএফকে বিমানবন্দরে এই তুষারপাতের রেকর্ড পরিমাণ ছিল 30 ইঞ্চি। এছাড়া পেনসিলভেনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়াতে যেটি হয়েছে যে সর্বোচ্চ 85 মাইল বেগে দমকা হাওয়ার রেকর্ড করা হয়েছে গত রাত পর্যন্ত। আসলে ভোর রাত থেকেই আস্তে আস্তে এই শীতকালীন ঝড় জোনাস দুর্বল হয়ে আসে এবং সকাল নাগাদ অর্থাৎ সূর্যোদয়ের আগেই এই তুষারপাত বন্ধ হয়ে যায়। নিউ ইয়র্ক সিটিতে ইতিমধ্যেই বেশ কিছু সাবওয়ে চলাচল শুরু করেছে এবং বাস অনেক লাইনেই বাস সার্ভিসও শুরু হয়েছে এবং নিউ ইয়র্ক সিটির মেয়র নিউ ইয়র্কে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য পরিচ্ছন্নতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। নিউ ইয়র্কের স্যানিটেশন ডিপার্টমেন্ট এর মধ্যেই তুষার পরিচ্ছন্নের কাজ শুরু করেছে। এখানে বলে রাখা প্রয়োজন যে নিউ ইয়র্ক সিটিতে প্রায় 3 লক্ষাধিক টন লবণ মজুদ রয়েছে, যেগুলো এই তুষার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হবে। এছাড়া নিউ ইয়র্ক সিটি $77.7 মিলিয়ন বরাদ্দ দিয়েছে। এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদের প্রবাসী বাঙালিরা সবাই ভালো রয়েছেন। কোনো বাঙালি হতাহতের ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। দেশে সন্তান প্রসবকালীন জটিলতায় প্রতি বছর যতজন নারী মারা যান তার চেয়ে 2.5 গুণ নারীর মৃত্যু হয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে। মাত্র 7.8% নারীকে ক্যান্সারের এই পরীক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে পাওয়া গেছে এই তথ্য। জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্ত করতে রয়েছে সহজ কিছু পরীক্ষা।
জনগণের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে 12 বছর ধরে নানা ধরনের সরকারি কর্মসূচি চলছে। বাকিদের সেবার আওতায় আনতে সচেতনতার উপর গুরুত্ব দিলেন বিশেষজ্ঞরা। প্রতি বছর দেশে জরায়ুমুখ এবং স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 13,000 নারী। এ পরিসংখ্যান ভয়াবহ হলেও পরীক্ষার বাইরে থেকে যাচ্ছেন 91.2% নারী। অজ্ঞতা আর সামাজিক কুসংস্কার নারীদের এ ধরনের পরীক্ষা নিরীক্ষা থেকে দূরে রাখছে বলে মনে করছেন অনেকে। এমন নানা পরিসংখ্যান আর কারণ উঠে এসেছে জরায়ুমুখ স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের এক সেমিনারে। রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত এ সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ধারণা দিলেন এ দুটি ক্যান্সার শনাক্তে সহজ কিছু উপায় সম্পর্কে। ক্যান্সারকে যদি আর্লি ডিটেকশন করা যায় তাহলে শুধু তাকে বাগে আনা যাবে, আর ক্যান্সার যদি লেট হয়ে যায়, সে যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। ভাইয়া হলো ভিজুয়ালি ইনফেকশন বা আইডেন্টিফিকেশন উইথ অ্যাসিডিক অ্যাসিড, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অথবা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এদিকে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের এ প্রতিনিধি আহ্বান জানালেন নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এ বিষয়ে সচেতন হবার। কিছু কিছু শব্দ আমরা উচ্চারণ করতে সাই ফিল করি, যে ব্রেস্ট বা ইউটেরাস, যে এই যে জরায়ুর মুখের কথা অনেকে লজ্জায় বলতে চায় না। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানালেন 2,70,00,000 নারীকে এখনই পরীক্ষার প্রয়োজন, যা সীমিত সম্পদ দিয়ে করা সম্ভব হচ্ছে না। মানুষকে জানাতে হবে যে এই ক্যান্সারগুলো কি কারণে হয় এবং তার কোন সময় ডাক্তার কিংবা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। স্বাস্থ্যমন্ত্রী সরকারের নানা ধরনের উদ্যোগের উল্লেখ করে সবাইকে সচেতন হবার আহ্বান জানালেন। সচেতন হলেই কিন্তু হয় এটা। আমরা যদি নিয়মিতভাবে পরীক্ষা নিরীক্ষা করাই তাহলে আমরা একটা সময় নিশ্চিত হতে পারি যে না আমাদের এটার সম্ভাবনা নাই, অথবা হলেও প্রাথমিকভাবে ধরা পড়লে আমরা এখানে নিরাময় করতে পারছি। সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ আর প্রচারণার উপর জোর দিয়েছেন উপস্থিত বিশেষজ্ঞরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরকার ও ছাত্রলীগের প্রচেষ্টার কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় আছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের আলোচনা সভায় তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলিতে এখন কিন্তু আর বন্দুকের আওয়াজ শোনা যায় না। এইটাও কিন্তু যেমন সরকারেরও সাফল্য, সেটা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগেরও এই সাফল্য। আজকে ফ্যাশন জট নাই, হলে হলে গোলাগুলির আওয়াজ নাই। এই যে পরিবেশ, এই পরিবেশ আপনারা বহাল রাখবেন আমি বিশ্বাস করি। অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যকে দুঃখজনক মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেছেন এই ধরনের বক্তব্য বিএনপিকে আন্দোলনের ইস্যু সৃষ্টি করতে সহায়তা করছে। রোববার রাজধানীর একটি স্কুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ ধরনের বক্তব্য দেয়া থেকে প্রধান বিচারপতিকে বিরত থাকারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী বিচারপতি যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত দুঃখজনক। অ্যাবসলিউটলি বিচারপতিদের সাথে অনুষ্ঠিত কোনো সভায় এই কথাটি বলতে পারতেন। প্রকাশ্যে এই কথাটি বলে তিনি বিএনপির হাতে একটি অস্ত্র তুলে দিয়েছেন। প্রধান বিচারপতি হিসাবে কোনো অবস্থাতেই সমীচীন না বলে আমি মনে করি। আজকে তত্ত্বাবধায়ক সরকার যদি প্রস্তাবিত হয় তাহলে মাজদার হোসেন মামলার রায়, যেই রায় অবসরে থাকাকালীন প্রধান বিচারপতি মোস্তফা কামাল সাহেব দিয়েছিলেন, যেই রায়ের ভিত্তিতে বিচার বিভাগ স্বাধীন হয়েছিল, নির্বাহী বিভাগ থেকে আর পৃথক হয়েছিল, সেই রায়টিও প্রস্তাবিত হয়ে যায়। মাননীয় প্রধান বিচারপতি এর আগেও নির্বাহী বিভাগ বিচার বিভাগ সম্পর্কে একটি প্রস্তুত তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা মন্ত্রী হিসাবে আমার অতিকথন সাজে, কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতির অতিকথন শোভা পায় না। দয়া করে এমন কোনো কথা বলে বিতর্কের সৃষ্টি করবেন না যাতে করে রাজনৈতিক দলগুলো কোনো ইস্যু পায়। আপনার কথা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে সেটা জাতির জন্য, দেশের জন্য অমঙ্গলজনক। মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টি বের হয়ে আসার ব্যাপারে একমত হয়েছেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এবং সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। রোববার দলীয় কার্যালয়ে সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কো চেয়ারম্যান জি এম কাদের। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে।
সাক্ষাতে আনুষ্ঠানিকভাবে তাকে বিষয়টি জানানো হবে। সেখানে প্রধানমন্ত্রী ওনাকে একটা পজিশন দিয়েছেন, উনি অ্যাকসেপ্ট করেছেন, মন্ত্রীদেরকে পজিশন দিয়েছেন, মন্ত্রীরা অ্যাকসেপ্ট করেছে। এখন আমি ঘরের থেকে বসে প্রধানমন্ত্রীকে জানিয়ে দিলাম যে আই রিজাইন, আই ডোন্ট গো, আমি আপনার এটা মানি না। এই জিনিসটা আমরা মনে করেছি যে সৌজন্যমূলক, এটা একটা সৌজন্যের ব্যত্যয় হবে। তো আমরা চাচ্ছি যে ওনার কাছে গিয়ে পরিষ্কার বলা যে আমরা এই কারণে চলে আসতে চাচ্ছি, আপনি আমাকে যে সম্মানটা দিয়েছেন ওটা আপনার সম্মানটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রবাসের সময় আরো থাকছে। চট্টগ্রামের হাটহাজারী থেকে স্কুল ছাত্র অপহরণের মূল হোতা নুরুদ্দিনের 4 দিনের রিমান্ড মঞ্জুর। পেশাদার অপহরণকারী হিসেবে নাম রয়েছে পুলিশের তালিকায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং জাতীয় প্রেস ক্লাবে 2 দফা জানাজা শেষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদের মরদেহ নেওয়া হয়েছে নিজ গ্রাম পটুয়াখালীর গলাচিপায়। সেখানেই সোমবার বাবার কবরের পাশে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার সকাল 8:45টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাংবাদিক আলতাফ মাহমুদের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে আনা হলে তার প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আমরা সবাই শোকাহত, মর্মাহত, এবং তিনি সারা জীবন সাহসী সাংবাদিকতা করেছেন, সৎ সাংবাদিকতা করেছেন। পেশাজীবী সাংবাদিক হিসাবে তিনি যেমনি দায়িত্ব, তার পেশার দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সততার সাথে। সাংবাদিকতার স্বাধীনতার আন্দোলন, এই সব আন্দোলনে তিনি পুরোধা ছিলেন। গণমাধ্যমের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসাবে শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। উনার এই অকাল মৃত্যুতে গণমাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার তার পাশে আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও থাকবে। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এর আগে সকাল 11:30টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে অনুষ্ঠিত হয় আলতাফ মাহমুদের প্রথম জানাজা। এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজায় সাংবাদিক নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শরীক হন। বিকেলে আলতাফ মাহমুদের মরদেহ হেলিকপ্টার যোগে নেওয়া হয় তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। সোমবার তাকে দাফন করা হবে তার বাবার কবরের পাশে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিদ্যুৎ, জিডিপি প্রবৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকার যে সাফল্য দেখিয়েছে তা বিশ্বের সামনে তুলে ধরে বাংলাদেশের ভাবমূর্তি সুদৃঢ় করতে হবে বলে মন্তব্য করেছেন আরব আমিরাতের আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা। আবুধাবির একটি হোটেলে এক সেমিনার ও আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে ও সভাপতি নাসির তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রাউজান সংসদীয় আসনের সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। সম্প্রতি তিনি আন্তর্জাতিক পার্লামেন্ট ইউনিয়নের মানবাধিকার কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সভায় আরও বক্তব্য দেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, ওমান চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াসিন, শওকত আকবর সহ অনেকে। দেশ, জাতি ও আওয়ামী লীগকে নিয়ে দেশে প্রবাসী ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তা প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুজিব আদর্শের প্রকৃত সৈনিকদের এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন সৌদি আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। সৌদি আরবের আল রাফাহ প্রদেশের স্থানীয় কমিউনিটি সেন্টারে এক সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, নিজেদের মেধা, মনন, জ্ঞান, প্রজ্ঞা দিয়ে দেশের কল্যাণে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মান্নান, সভাপতি জয়নাল আবেদিন সহ আল রাফার আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্বাস্থ্য খাতে দাতাদের দেয়া অর্থ স্বচ্ছতার সঙ্গে খরচ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এই অর্থ নিয়ে কেউ দুর্নীতির চেষ্টা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার রাজধানীর একটি হোটেলে প্রতিটি নারী ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্য অর্জন কর্মসূচির বৈশ্বিক অর্থায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। বিশ্বব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের এই উন্নয়ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরিচালক টিম ইভান্স। এর আগে বেশ কিছু ক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি অর্জনে বাংলাদেশের সফলতার মূল মন্ত্র হিসেবে কম খরচে স্বাস্থ্যসেবা নিশ্চিতের পদক্ষেপগুলো তুলে ধরেন স্বাস্থ্য সচিব সাইদ মঞ্জুর ইসলাম। I want to assure you that every expense দেশের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, স্বাস্থ্য খাতের উন্নয়ন ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখা হবে। এই অর্থ নিয়ে কোনো দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। বাংলাদেশের গ্রাম অঞ্চলের জনগণ খুবই গরিব, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিপুল অঙ্কের টাকার সহায়তা প্রয়োজন। যত দ্রুত দাতা গোষ্ঠীদের সহায়তা পাওয়া যাবে তত দ্রুতই বিভিন্ন ক্ষেত্রে আমরা গুণগত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারব। দেশে বর্তমানে গ্যাস সংকট থাকলেও আগামী মাসের মধ্যেই সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট অনুষ্ঠানের সমাপন পর্বে বিনিয়োগকারীদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ এবং জ্বালানি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমাদের গ্যাসের সংকট রয়েছে, এটা সত্য, কিন্তু আমরা চেষ্টা করছি এই সমস্যা থেকে বের হয়ে আসার। এই সমস্যা সমাধানে আমরা আগামী মাসের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষর করছি, যার ভিত্তিতে এই সাময়িক সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব। বাংলাদেশে এখন অনেক বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহী এবং আমরা সে লক্ষ্যেই কাজ করছি। নারীর প্রতি সহিংসতা, অশ্লীলতা, নারী শিশু অপহরণ, নিরাপত্তা হুমকি এবং যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সহায়তা চাইলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মাইক্রোসফট, গুগল এবং ইউটিউব কর্তৃপক্ষ। সিঙ্গাপুরে ফেসবুক, মাইক্রোসফট, গুগল ও ইউটিউব কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে দেশে ফিরে রোববার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ফেসবুক কর্তৃপক্ষ নারীর প্রতি সহিংসতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ইউআরএল সরবরাহ করলে 48 ঘন্টার মধ্যে তারা আমাদের একটা ফিডব্যাক দেবে। জীবনের নিরাপত্তার হুমকি সংশ্লিষ্ট তথ্যের ক্ষেত্রে ফেসবুককে তাদের তথ্য প্রদান বা চাহিদা প্রেরণের জন্য আহ্বান জানাতে হবে। google.com.bd সার্চে আপত্তিকর বিষয়াদি থাকলে তা শনাক্ত করে অপসারণের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবেন। ইউটিউবে কোনো ভিডিওর ক্ষেত্রে কোনো রকম আপত্তি থাকলে কোন অংশে আমাদের আপত্তি রয়েছে সেই বিষয়ে আমরা যদি তাদের রিপোর্ট করি বা ফ্ল্যাগিং করি তাহলে সেক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। চট্টগ্রামের হাটহাজারী থেকে স্কুল ছাত্র অপহরণের মূল হোতা নুরুদ্দিনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু ইউসুফ এই রিমান্ড মঞ্জুর করেন। শনিবার সকালে খাগড়াছড়ির গুইমারা ইউনিয়ন থেকে আটকের পর আজ তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক নুরুদ্দিনের নাম পেশাদার অপহরণকারী হিসেবে পুলিশের তালিকায় উল্লেখ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণের বেশ কয়েকটি মামলাও রয়েছে। গত 13 জানুয়ারি সন্ধ্যায় হাটহাজারীর উপজেলা গেট এলাকায় নিজ বাড়ি থেকে 7ম শ্রেণীর ছাত্র আপনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এই ঘটনায় জড়িত সন্দেহে নুরুদ্দিন সহ 6 জনকে আটক করে পুলিশ। পরে তাদের জবানবন্দি অনুযায়ী আপনকে উদ্ধার করা হয়। সে 3 বছর আগে 1 কোটি টাকা নিয়ে দুবাই প্রবাসী আবুকে, ফটিকছড়ির দুবাই প্রবাসী আবুকে কাঞ্চননগর পাহাড়ে নিয়ে ছাড়িয়ে দেয়। এই ব্যাপারে 5 থানায় মামলা হয়েছে। আপনকে অপহরণ করছে গত 13/1/2016 তারিখ সন্ধ্যা 6:10 তারা সবাই ঘটনার কথা শেয়ার করছে। তার পেশাই হইল শুধু অপহরণ করা। সে অস্ত্রের ভয় দেখাইয়া অপহরণ করে, অপহরণ করিয়া সে বড় অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের টার্গেট হইল ধনী লোক, আর হইল মনে করেন আপনার সাথে আমার ঝগড়া আছে, বিরোধ আছে, আপনি আমার তার মাধ্যমে অপহরণ করাইলেন আমার ক্ষতিগ্রস্ত করার জন্য। এই রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে 13 বছরের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে বাড়ির গৃহকর্ত্রী নাজমুন নাহার হাসনাকে।
রামপুরা থানা থেকে জানা যায়, রোববার বেলা 2টার দিকে ফোনে খবর পেয়ে বাড়িটিতে গেলে বাড়ির ফ্লোরেই গৃহকর্মী মুন্নির লাশ পাওয়া যায়। এ সময় মুন্নির হাত, মুখ ও শরীরের বেশ কিছু জায়গায় আগুনে পোড়া ক্ষত দেখা যায় বলেও জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি আরও জানান, বাড়ির কর্তৃকে জিজ্ঞাসাবাদে জানা যায় গত বৃহস্পতিবার গ্যাসের আগুনে পুড়ে যায় মুন্নি। তবে দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হয়নি। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ। বাসারই ডাইনিং এর ফ্লোরে কাপড় দিয়ে ঢাকায় কাজের মেয়েটাকে পাই। তো মেয়েটার চেহারার মধ্যে পোড়া দাগ আছে। তো আমরা তাৎক্ষণিকভাবে সেই মেয়েটার লাশে ইনকোয়েস্ট করে ঢাকা মেডিকেল পাঠাই পোস্টমর্টমের জন্য। আর জিজ্ঞাসাবাদের জন্য বাসার যে গৃহকর্ত্রী আছে নাজমুন্নাহার হাসনা, ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ চলতেছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া প্লাস তার আত্মীয় স্বজন নোয়াখালীতে আছে মেয়েটার, তারাও গ্রাম থেকে আসতেছে। তাদের বক্তব্য পেলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শিল্পী কালিদাস কর্মকারের পাললিক প্রাণ মাটি প্রতীক শীর্ষক ৭২তম একক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান, কবিতার ছন্দ ও রেখাঙ্কন। রোববার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। অনুষ্ঠানে প্রদর্শিত হয় কালিদাস কর্মকারের চিত্রকর্ম। উদ্বোধনী অনুষ্ঠানের পর কবিতার ছন্দ ও রেখাঙ্কন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও প্রেমের কবিতা আবৃত্তি করেন কবি নির্মলেন্দু গুণ, ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। কবিতার ছন্দে ছন্দে চিত্র অঙ্কন করেন শিল্পী কালিদাস কর্মকার। অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে আমন্ত্রিত অতিথিদের বিনোদিত করেন শিল্পী দিলীপ দাস। বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটি শপথ নিয়েছে। রোববার রাজধানীর তেজগাঁও এলাকায় সংগঠনটির কার্যালয়ের সামনে শপথ নেন নবনির্বাচিত ৩০ জন সদস্য। এ সময় সদস্যরা সংগঠনের ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ নেন। অনুষ্ঠানের নেতৃত্ব দেন শামসুল হক শামসু। এ সময় ট্রাক কাভার্ড ভ্যান ইউনিয়নের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন চালকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা সুভাষ চন্দ্র বসু ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় মারা গেছেন বলে মেনে নিয়েছিল ১৯৯৫ সালের মন্ত্রিসভা। ভারত সরকার প্রকাশিত নেতাজির অন্তর্ধান সংক্রান্ত গোপন নথিতে এমন তথ্য পাওয়া গেছে। নেতাজির ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার কেন্দ্রীয় সরকারের কাছে সংরক্ষিত ১০০টি গোপন নথি প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকাশিত নথি থেকে জানা যায়, টোকিওর রেনকোজি মন্দিরে রাখা নেতাজির দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত চিঠিপত্র। আরও জানা যায়, স্বাধীনতার পর নেতাজির স্ত্রীকে পেনশন দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি তা নিতে রাজি না হওয়ায় নেতাজির মেয়ে অনিতাকে তার বিয়ের আগ পর্যন্ত পেনশন দেয়া হতো। তবে প্রকাশিত নথিগুলো থেকে এটি স্পষ্ট নয় যে নেতাজি ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় মারা গেছেন কিংবা ১৯৪৫ সালের পরও বেঁচে ছিলেন। জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়ে শেষ ২ টি-২০ খেলতে পারেননি মুস্তাফিজ ও মুশফিকুর রহিম। তবে শতভাগ ফিট থাকলে আর ইচ্ছা পোষণ করলে ৪ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হওয়া পাকিস্তান সুপার লিগ PSL-এ তাদের খেলার ব্যাপারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। আমরা এখনো সিদ্ধান্ত নেইনি যে তাকে পাঠানো হবে কিনা। আগে দেখুক, ফিটনেস দেখুক, আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, আমাদের ফিজিওরা আছে, তাকে আগে ফিটনেসের ব্যাপারটা তার আগে দেখুক। তো এটার পরে তাদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে সে যেতে পারবে কি পারবে না। মুশফিকে যেটা জানে, এটা টেম্পোরারি একটা রিহ্যাবে আছে সে 2 সপ্তাহের মধ্যে। এর মধ্যে যদি ফিট হয়ে যায়, যদি সে মুশফিক মনে করে যে ইজ ফিট, তাহলে এটা তার উপরে ডিপেন্ড করছে সে যাবে কি যাবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে সোমবার। শহীদদের নিয়ে এমন কোনো কথা বলেননি তিনি, দাবি বিএনপির।
চট্টগ্রামে মেয়রের আশ্বাসের পরও ফের আন্দোলনে না যাওয়ার প্রতিশ্রুতি দেননি চিকিৎসকরা। ঘোষণা দিলেন ধর্মঘট স্থগিতের। রোগীদের সীমাহীন দুর্ভোগ। বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখনই, বললেন প্রধানমন্ত্রী। মধ্যম আয়ের দেশে পরিণত করতে সবার সহযোগিতা কামনা। সহিংসতা, অশ্লীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সহযোগিতা করবে ফেসবুক, গুগল, ইউটিউব। সিঙ্গাপুরে বৈঠক শেষে দেশে ফিরে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এবং তুষার ঝড় কিছুটা বন্ধ হলেও যুক্তরাষ্ট্রের 11টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা বহাল। এ পর্যন্ত 18 জনের মৃত্যু। দর্শক, এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রেডিও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন। স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়ের।